সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জিসমিনা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ধর্মের নামে অধর্মের চর্চা বন্ধ করবে মডেল মসজিদ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিএনপির গণজোয়ারে ভাটা নেমেছে, আন্দোলন ভুয়া, বললেন ওবায়দুল কাদের। বিদেশে অর্থ পাচারে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম, বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। জাতীয় সংসদ নির্বাচনের আগেই সীমান্ত সংক্রান্ত জটিলতা নিরসন করা হবে, জানালেন ইসি মোহাম্মদ আলমগীর। এপ্রিলের মধ্যে নতুন দল নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত। বন্ধ হল নিম্ন মাধ্যমিকে জেএসসি এবং জেডিসি পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী তৈরি সুপারিশে প্রধানমন্ত্রীর অনুমোদন। ছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। কারো সন্তান যেন সন্ত্রাস ও জঙ্গি তৎপরতায় জড়িয়ে না পড়ে সেজন্য ভূমিকা রাখতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 31 জেলায় 50টি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ধর্মের নামে কেউ যেন অধর্মের চর্চা করতে না পারে সেজন্য মডেল মসজিদ ভূমিকা রাখবে বলে মনে করেন সরকার প্রধান। অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্ট। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 564টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। 2021 সালে প্রথম ধাপে উদ্বোধন করা হয় 50টি। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে 31 জেলায় আরো 50টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এখন এই 50টা মসজিদ এই ভার্চুয়ালি ডিজিটাল ফর্মে আমি উদ্বোধন করছি। উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে ইসলাম ধর্মের চর্চায় বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম যেন নিশ্চিতভাবে পালন করতে পারে, সেই ধর্মীয় স্বাধীনতা যেন নিশ্চিত থাকে, যেটা আমাদের ইসলামের শিক্ষা, সেটাই আমরা বিশ্বাস করি এবং সেটাই আমরা করতে চাই। ধর্মের নামে অপপ্রচার রোধে মডেল মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে ইমামদেরও ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, এক একটা পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে। এই সন্ত্রাস জঙ্গিবাদ থেকে যেন প্রত্যেকের ছেলেমেয়েরা বিরত থাকে। এটা যে ইসলামের ধর্মের প্রতি কোনো সম্মান না, বরং ইসলামের বদনাম হয়, সেই বিষয়টার দিকে মানুষ যেন সচেতন হয়। নিজেদের সন্তান সন্ততি বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা লক্ষ্য রাখবেন যে তাদের ছেলে মেয়ে কোথায় যায়, কার সাথে মেশে, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে যেন কোনো রকম সম্পৃক্ত না হয়, এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রেও আপনারা বিশেষ অবদান রাখতে পারেন। ইসলামের সঠিক চর্চার মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ধরনের অন্ধকার, কুশিক্ষা, অশিক্ষা, বিভেদ, হানাহানি, সন্ত্রাস, জঙ্গিবাদ সেগুলি যেন আমরা সমাজ থেকে দূর করে আমাদের সমাজটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আন্দোলনের নামে মানুষের জান মাল নিয়ে খেললে রাজপথে তুমুল খেলা হবে বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির গণজোয়ারে ভাটা নেমেছে, আন্দোলন ভুয়া বলে মানুষের কাছে প্রমাণিত হয়েছে। নির্বাচন সামনে রেখে বিএনপির যে কোনো নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নেতারা। রাজধানীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিএনপি জামাতের বিরুদ্ধে সন্ত্রাস নৈরাজ্যের অভিযোগ এনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। আমাদের নেতাকর্মীরা সব সময় সতর্ক পাহারায় থাকার কারণে, সতর্ক অবস্থানে থাকার কারণে, শান্তি সমাবেশ করার কারণে তারা অশান্তি সৃষ্টি করতে পারে নাই। অপশক্তিকে দেশ থেকে নির্মূল করতে হবে। স্বাধীনতার বিপক্ষের কোন লোক, স্বাধীনতা বিরোধী কেউ এই বাংলাদেশে রাজনীতি করবার কারো অধিকার নেই।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে বলতে চাই, আমরা এই দেশে ভেসে আসিনি। সরকার পতন করবেন, বঙ্গবন্ধুর কন্যাকে ক্ষমতা থেকে হটাবেন, আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। এদিকে রাজধানীর ভাটারায় শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মির্জা ফখরুল প্রমাণ করেছিলেন যে তাদের দিলের মধ্যে আসলে পাকিস্তান, বাংলাদেশে তারা স্বাধীনতা বিশ্বাস করে না, স্বাধীন রাষ্ট্র বিশ্বাস করে না, যার ফলে তাদের ঘুরে ফিরে পাকিস্তানের কথায় চলে আসে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির গণজোয়ারে ভাটা পড়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন মন্ত্রী বলছেন র‍্যাব উপর নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে এখনো না উঠলেও নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আসছে না। এই বার্তা পেয়ে ফখরুল সাহেব, আব্বাস সাহেব মন খারাপ করে হাসপাতালে গেলেন কিনা আমাদের জানা। বিএনপির আন্দোলন ভুয়া আন্দোলনে রূপ নিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ভুয়া আন্দোলন, বিএনপির আন্দোলন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সঠিক পথে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই বিষয়ে বাংলাদেশে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু এবং সহিংসতামুক্ত নির্বাচন হোক, এমনটাই চায় যুক্তরাষ্ট্র। সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা বলছেন যে স্যাংশন হয়ে গেলে এটা উইথড্রর একটা কমপ্লেক্স হয়, মানে ঘটনা পড়ে যেতে হয়, এবং তোমরা যেইভাবে যাচ্ছ এখন এটা সঠিক পথে যাচ্ছ। আমরা মনে করি তোমাদের হয়তো খুব শীঘ্রই তোমরা এই স্যাংশন উঠে যেতে পারে। লুটপাট করা অর্থ বিদেশে পাচার করতে নিয়ম নীতি উপেক্ষা করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। প্রশাসন এবং ক্ষমতাসীনরা যৌথভাবে লুটপাট করে দেশকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তারা। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন দলটির নীতি নির্ধারকরা। সমাবেশ থেকে নতুন করে যুগপৎ আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করা হয়। মাহবুব সৈকতের রিপোর্ট। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ 10 দফা দাবি আদায়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ বিস্তৃত হয় নাইটাঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় অবধি। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে মন্তব্য করে এ ধরনের সিদ্ধান্তের পেছনে দুর্নীতির অভিযোগ তোলেন দলটির নেতারা। বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে, উচ্চ দ্রব্যমূল্যের মাধ্যমে, উচ্চ বিদ্যুতের মূল্যের মাধ্যমে, উচ্চ গ্যাসের মূল্যের মাধ্যমে, উচ্চ ট্যাক্সের মাধ্যমে বাংলাদেশের মানুষ থেকে প্রতিনিয়ত তাদের পকেট খালি করা হচ্ছে। এই ভোট চোরেরা 10 লক্ষ কোটি টাকা পাচার করেছে বিদেশে। ক্ষমতা ধরে রাখতেই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। ঘুষ দুর্নীতির মাধ্যমে বিভিন্ন শ্রেণীর পেশা লোককে কিনে রাখছে, এমনকি প্রশাসনের লোককে সরকার ঘুষ দেয়। প্রশাসন এবং সরকার যৌথভাবে দেশটাকে লুটপাট করছে, দুর্নীতি করছে। আজকে IMF বুঝতে পেরেছে যে বাংলাদেশের টাকা বিদেশে চলে গেছে। একদিন আগে সফর করে গেছে আমেরিকার যে অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি, সে কি বলেছে, এই দেশে গণতন্ত্র নয়, অতীতের নির্বাচনগুলো হয় নাই, আগামী দিনে তারা সত্যি
সত্যিকারভাবে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। দাবি আদায়ের চলমান আন্দোলন আরও তীব্র করার ইঙ্গিত দেন বিএনপির শীর্ষ নেতারা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এর বিকল্প অন্য কিছু চিন্তা করা মানে বাংলাদেশের জনগণ আপনাকে এই রাষ্ট্র ক্ষমতা থেকে অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে বিদায় করবে ইনশাআল্লাহ। আবার গণতন্ত্রের বাগান রচনা করবে এই বিএনপি। অতীতেও পেরেছি, ভবিষ্যতেও পারবো ইনশাআল্লাহ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। 25 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস ঘোষণা দিয়ে দিনটিতে ঢাকাসহ জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব আসনে সীমান্ত সংক্রান্ত জটিলতা রয়েছে তা দ্রুত নিরসন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এছাড়াও যেসব দল নিবন্ধনের জন্য আবেদন করেছে তা যাচাই বাছাই করে মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে কমিশন। মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। তাপস কর্মকার শিশিরের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেবার পর থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই ছিল বড় চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও 0 আসনে উপনির্বাচন, সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বন্ধসহ কুমিল্লা ও রংপুর সিটি নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় এখন বেশ স্বস্তিতে নির্বাচন কমিশন। ইভিএমে কোনো রকম যেটাকে আপনার বলা হয় কারচুপি, একজনের ভোট আরেকজন দেওয়া, এই জিনিসটা হচ্ছে না। এটা হচ্ছে ভালো দিক। পরিস্থিতি যখন ইতিবাচক তখন এবার নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনের কাজে নজর দিয়েছে। বর্তমানে যে সীমানাটা আছে, আমাদের জানেন যে সংবিধান অনুযায়ী 300 আসন, তো জনসংখ্যার অনেক সময় পুনর্বন্টন হয়, মানে এক জায়গা থেকে কোনো অন্য জায়গায় চলে যায়, মাইগ্রেশন করে। এর কারণে আমাদের অনেক সময়ই কিছুটা পুনর্বিন্যাস করতে হয়। এছাড়াও প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে বা ন্যাচারাল যে সমস্ত রয়ে গেছে, নদী, নালা, খাল, বিল, রাস্তাঘাট, এগুলোর উপরে নির্ভর করে। তাই 3টা জিনিসকে আমরা সমন্বয় করেই এই নির্বাচনী আসনগুলো ঠিক করি, সীমানা। মাইটিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে নির্বাচনে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন নিয়ে কমিশনের ভাবনা তুলে ধরেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ক্রাইটেরিয়া তো পড়তেই হবে, ক্রাইটেরিয়া ফুলফিল না করলে তো কাউকে নিবন্ধন দেওয়ার কোনো সুযোগ নেই। সেটা তো আইন সম্মতভাবেই দিতে হবে। যারা আইনে যতগুলো শর্ত আছে সব শর্ত পূরণ করলেই তখন দেওয়া যাবে। কথা বলেন নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গনীয়। কমিশন আসার পর কিন্তু আমরা সবার সহযোগিতা পেয়েছি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয় বর্তমান কমিশনের মূল টার্গেট। নিষেধ অনেক সময় শুনে, অনেক সময় শুনে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি 2023 সাল থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার সুপারিশ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আক্তার উন্নেসা শিউলির সই করা এক বিজ্ঞপ্তি থেকেই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় 2022 ও 2023 এবং পরবর্তী সময়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে পরীক্ষা বাতিল করার বিষয়ে অনুমোদন দিয়েছেন। দেশের 4 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে 9.1 ডিগ্রি সেলসিয়াস। গত 2 দিনে সারা দেশে তাপমাত্রা বাড়তির দিকে ছিল, তবে তা আজ থেকে আবার কমতে শুরু করেছে। এছাড়া গত 24 ঘন্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের রেকর্ড করা হয়নি। দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও মৌলভীবাজারের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকটি জেলায় বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি।
সাথেই থাকুন। প্রায় 7 মাস ধরে বিদ্যুৎহীন ভোলার 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, এখনো মেরামত হয়নি সাবমেরিন কেবল। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদের বিষক্রিয়ায় 2 আওয়ামী লীগ নেতাসহ 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার ভোরে উপজেলার বড়খারচর এলাকায় এই ঘটনা ঘটে। দাওয়াত খেয়ে ফেরার পর অসুস্থ হয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের 2 নেতা মারা যান। তারা হলেন সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন ও জহির রায়হান। 7 মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটছে ভোলার 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষের। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। পড়াশোনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। বিচ্ছিন্ন 2 জনপদে মেঘনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। গেল বছরের জুনে কেবল ছিঁড়ে যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে জনবসতি শুরুর প্রায় 2 যুগ পর সাবমেরিন কেবলের মাধ্যমে 2021 সালের 5 ডিসেম্বর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ পাওয়ায় দিনবদলের স্বপ্ন দেখতে থাকেন এই 2 ইউনিয়নের বাসিন্দারা। চরের প্রায় বাসিন্দারাই বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নেন, কিন্তু এর 6 মাস পরেই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে পিছিয়ে পড়া এই জনপদ। 7 মাস ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সেখানকার মানুষ। গত বছর জুন মাসে আমাদের চরের বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। লাইট আনছি, ফ্যান আনছি, সব কিছু আমাকে এখন নষ্ট হয়ে গেছে গিয়া। বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার দোকানই বন্ধ হয়েছে, আমি সমিতির টাকাও দিতে পারতেছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি আমরা দ্রুত কারেন্টটা পাই। মেঘনা নদীতে জাহাজ নোঙ্গর করার কারণে সাবমেরিন কেবলে ত্রুটি দেখা দেয়। আর্থিক অনুমোদন পাওয়া গেলেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। এই কস্টিংটা বা ডিজাইনটা আমরা পেলে এটা আর্থিক অনুমোদনের জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা প্রেরণ করব। অনুমোদন আসলে আমরা এটা কাজটা শুরু করব। মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়নের আওতায় প্রায় 16 কোটি টাকা ব্যয়ে সাবমেরিন কেবল লাইন টেনে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় এই 2 বিচ্ছিন্ন ইউনিয়নে। SM হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ এই পর্যায়ে নিচ্ছে আবারও বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। নেপালে গত 30 বছরে ঘটেছে 27টি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা। রোববারের দুর্ঘটনায় এ পর্যন্ত 68 জনের মরদেহ উদ্ধার। অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। শ্রীলঙ্কাকে 10 রানে হারিয়ে সুপার 6-এর পথে অনেকটা এগিয়ে রইল ইয়াং টাইগার্সরা। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। সরকার গণতন্ত্র সহ দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এই অভিযোগ করেন। দুর্নীতির কারণেই দেশে অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়েছে এবং এখন মানুষের পকেট কেটে সেই টাকা বিদেশে পাচার করতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। গণতন্ত্র হত্যা দিবস ঘোষণা দিয়ে বিএনপির সাথে মিল রেখে 25 জানুয়ারি রাজধানীসহ জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করারও ঘোষণা দেয় 7 দলীয় এই জোট। আজকে পানির দাম বাড়ে, জ্বালানি তেলের মূল্য বাড়ে, বিদ্যুতের মূল্য বাড়ে, গ্যাসের মূল্য বাড়ে। বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর আবাসিক এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাম্মদ আসমা সুলতানা। প্রধান অতিথি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। প্রধান অতিথি জহিরুল ইসলাম তার বক্তব্যে সহপাঠ কার্যক্রম এবং দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং অতি শীঘ্রই প্রতিষ্ঠানটি দেশ ও বিশ্বাঙ্গনে সফলতার স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। পর্বতকন্যা নেপালে বিমান দুর্ঘটনা এবারই প্রথম নয়। জানা গেছে গত ৩০ বছরে দেশটিতে ২৭টি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। সবচেয়ে ভয়ানক দুর্ঘটনাটি ঘটে ১৯৯২ সালে। ১৬৭ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় পাকিস্তানের একটি বিমান। রোববার পোখারায় ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের ATR 72 মডেলের বিমান বিধ্বস্ত হয়। এ পর্যন্ত মৃতদেহ মিলেছে ৬৮ জনের। উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্সও। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। হিমালয় অধ্যুষিত দক্ষিণ এশীয় দেশ নেপাল, যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। রোববার নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইন্সের ATR ৭২ মডেলের বিমানটির কোনো যাত্রীকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ১৯৪৯ সালে উড়োজাহাজের প্রথম অবতরণেই দুর্ঘটনার সাক্ষী নেপাল। উড়োজাহাজ নিরাপত্তা তথ্য অনুযায়ী ৩০ বছরে ২৭টি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেখানে, যার ১০টি গত দশকে। ১৯৯২ সালে ঘটে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। ১৬৭ যাত্রী নিয়ে কাঠমান্ডু বিমানবন্দরে বিধ্বস্ত হয় পাকিস্তানের একটি বিমান। একই বছরে কাঠমান্ডুতে থাই এয়ারওয়েজের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। নিহত হয় ৯৯ যাত্রী সহ ১৪ ক্রু। কাঠমান্ডুর ইতিহাসে তৃতীয় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ২০১৮ সালের মার্চে ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের US বাংলা পরিচালিত একটি বিমান। নিহত হয় ৭১ যাত্রীর ৫১ জন। ২০০৬ সালের সেপ্টেম্বরে শ্রী এয়ারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয় ২৪ যাত্রী। ২০০০ সালের জুলাইতে দাদেলদুরায় রয়্যাল এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয় ২৫ যাত্রী। ২০১১ সালের সেপ্টেম্বরে বুদ্ধা এয়ার পরিচালিত বিচক্রাফট 1900D পাহাড়ে বিধ্বস্ত হয়। নিহত হয় ১৯ জন। মূলত রুক্ষ পার্বত্য অঞ্চল, বিনিয়োগের অভাব, দুর্বল নিয়ন্ত্রণ, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও বেসামরিক উড়োজাহাজ চলাচলে দক্ষ কর্মীর অভাবে নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। নিরাপত্তার কারণ দেখে ২০১৩ সালে কাঠমান্ডু ভিত্তিক সব বিমানকে নিজেদের আকাশে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ ডেস্ক। ভারতের রাজধানী দিল্লিতে ফের শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের শীতলতম দিন বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহের জন্য রাজধানীতে হলুদ সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৩ দিনে রাজধানী ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি নেমে যেতে পারে। এছাড়াও থাকবে কুয়াশার দাপট। কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে উত্তর ভারতের রেল সেবা। নতুন বছরের শুরুতেই উত্তর ভারত জুড়ে শুরু হয় শৈত্যপ্রবাহ। গত ২ থেকে ৩ দিন কিছুটা কমেছিল ঠান্ডার প্রকোপ, কিন্তু আজ থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ধর্মের নামে অধর্মের চর্চা বন্ধ করবে মডেল মসজিদ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিএনপির গণজোয়ারে ভাটা নেমেছে, আন্দোলন ভুয়া, বললেন ওবায়দুল কাদের। বিদেশে অর্থ পাচারে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম, বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমান্ত সংক্রান্ত জটিলতা নিরসন করা হবে, জানালেন ইসি মোহাম্মদ আলমগীর। এপ্রিলের মধ্যে নতুন দল নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত। বন্ধ হলো নিম্ন মাধ্যমিকের জেএসসি এবং জেডিসি পরীক্ষা। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী তৈরি সুপারিশের প্রধানমন্ত্রীর অনুমোদন। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।